এখানে একটা ইলেকট্রিক ডাইপোল ছিল টু ইকুয়াল এন্ড অপোজিট চার্জ সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স ফ্রম ইলেকট্রিক ডাইপোল। এটা একটা ইলেকট্রিক ডাইপোল ছিল। এই ডাইপোলটা ছিল এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম অ্যালং দা জেড এক্সিস। এটা হচ্ছে তোমার অরিজিনটা, মানে d/2 দূরে একটা চার্জ আছে, আবার d-d/2 এর নিচে একটা চার্জ আছে। সুইচ ফ্রম দ্য ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, তো এইখানে আমরা এই ডাইপোল থেকে পি পয়েন্ট ধরে স্পেয়ারে, যার কোঅর্ডিনেট হচ্ছে r পাই, এখানে ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল কত এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত আমরা সেটা বের করছি। ঠিক আছে, এবং সেটা আমরা বের করছি গত ক্লাসে ইন টার্মস অফ দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল ফর ইলেকট্রিক ডাইপোল ছিল এইটা, পিটা ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, আর পি ইজ ইকুয়াল টু ছিল তোমার এখানে কিউডি ছিল। ঠিক আছে, আর আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ভি। গ্রেডিয়েন্ট অফ ভি, আর এটা একটা তোমার স্কেলার কোয়ান্টিটি। গ্রেডিয়েন্ট অফ ভি আমাদের এইটা হবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ ভি হচ্ছে ডেল ভি বাই ডেল। এটা এখান থেকে আমরা ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা কিউডি cos θ বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। তাহলে ফাই এর উপর কোনো ভেরিয়েশন নাই, সো ডেল ভি বাই ডেল ফাই এটা 0 ছিল। আমরা এটাকে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি এখানে, এই আরটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর। ঠিক আছে, আর এখানে তোমার থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাইছি হচ্ছে এটা। এটা ছিল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, এখানে পিটা ছিল তোমার কিউডি, ম্যাগনিটিউড অফ দা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, কিউডি। আমরা এই প্রবলেমটা গত ক্লাসে করছি। মানে আরেকটা প্রবলেম এখানে বলছে যে ইলেকট্রিক ডাইপোল at the origin has a dipole moment হচ্ছে 0.1 ন্যানোকুলম্বিটার, আর ডাইপোল মোমেন্ট আছে along the z direction। আমাদের বলছে find v and e at this point and at this point। আমি একটা বের করে দেখায় দেই। তো ডাইপোলটা আছে at the origin। ঠিক আছে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে। এখানে ইলেকট্রিক ডাইপোলটা আছে, আমাদেরকে বলছে ফাইন্ড ভি at this point in xyz coordinate system, মানে x0 y0 তার z অ্যাক্সিস এর উপরে p পয়েন্টটা, ক্যাপিটাল পি, এই পয়েন্টটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এবং এটার কোঅর্ডিনেট বলা আছে 0 0 5, আর ডাইপোলটা আসছে at the origin এইখানে। তাহলে আমরা দেখে আসছি যে v in terms of electric dipole moment p dot ar by 4 pi r square, 4 pi epsilon naught r square if the media is air। ঠিক আছে, এখানে p বলা আছে, এটা pটা হচ্ছে তোমার এখানে এত ন্যানো কুলম মিটার, so you have to convert in কুলম মিটার, so you have to multiply this by 10 to the power minus 9। ন্যানো কুলম means হচ্ছে 10 to the power minus 9 ন্যানো, এত কুলম মিটার। ঠিক আছে, নাও এয়ার, আমাদের ডিসটেন্স ভেক্টরটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে আর
অবজারভেশন মাইনাস সোর্স, তো এটা কোঅর্ডিনেট হচ্ছে 0 0, তাহলে এ আর ভেক্টরটা ডিসটেন্স ভেক্টর আর যেটা হবে 0 - 0, এটা 0 0 - 0, এটা 5 - 0 হচ্ছে 5 এজ, এটা হচ্ছে তোমার আর। ঠিক আছে, এর ম্যাগনিটিউডটা হচ্ছে তাহলে 5 হবে, আর এ আর ইউনিট ভেক্টর হচ্ছে 5 az বাই 5 হচ্ছে az। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল ভি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। 1/4 পাই এপসাইলন নট আমরা লিখতে পারি 9 × 10⁹ ঠিক আছে। পি ডট এআর, পি হচ্ছে 0.1 × 10⁻⁹ az, আর এ আর হচ্ছে তোমার az ডিভাইডেড বাই আর স্কয়ার, আর হচ্ছে তোমার 5 স্কয়ার। ঠিক আছে, এত। So that is the electric az dot az হচ্ছে 1 আর কি। az dot az যদি 1 হয় তাহলে এখানে 10⁻⁹ 10⁻⁹ এ 9, এটা 1 হয়ে যাবে। 9 রে 0.1 দিয়ে গুণ করলে 0.9, 0.9/25 এত। ঠিক আছে, so electric scalar potential at this point due to this electric dipole at the origin হচ্ছে এত। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা এই এক্সপ্রেশন দিয়ে বের করতে পারি। তাহলে এখানে পি যেটা, পি হচ্ছে কিউডি, কিউডিটা হচ্ছে এটা। ঠিক আছে, দিস ইজ ইওর পি, ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, 0.1 × 10⁹ 9। আর এখানে এ আর আমরা তো বের করছি, এ আর হচ্ছে az। হ্যাঁ, তো এটাও রাখতে পারো। থিটা, হোয়াট ইজ থিটা? এখানে থিটার ভ্যালু দেখো, আমরা যখন এই এক্সপ্রেশনটা বের করছি তখন কিন্তু আমাদের এটা ছিল ডাইপোল, পি পয়েন্টটা ছিল এটা। ঠিক আছে, এটা ছিল আর থিটা ফাই। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি এক্স ওয়াই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, এখান থেকে তুমি যদি যখন প্রজেকশন টানবা তার এক্স ওয়াই প্লেনে যখন একটু নর্মাল আর কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যদি এখন আছে জেড এক্সিস এর উপরে, তাহলে থিটা কত এখানে? হ্যালো, এই পয়েন্টটা আছে এখন এই জেড এক্সিস এর উপরে, তাহলে এখানে থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। 0 স্যার। 0 ডিগ্রি। থিটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, থিটা তাহলে 0। আমাদের পি হচ্ছে এখানে 0.1 × 10⁻⁹ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা আমরা লিখতে পারি একবারে 9 × 10⁻⁹ 1/4 পাই এপসাইলন নট, এটা লেখা যায়। ঠিক আছে, আর হচ্ছে তোমার 1/r³, আর হচ্ছে এখানে 5 তারপরে এ আর 2 cos 0। ঠিক আছে, সাইন 0 কত? 0, সো এটা আর আসবে না। cos 0 হচ্ছে 1, তাহলে এখানে আসতেছে এখানে 0.19 আর হচ্ছে 2, তার মানে এটা আসবে 1.8 আসবে, ডিভাইডেড বাই 5 মানে 125। ঠিক আছে, এত ভোল্ট পার মিটার। That is your electric field intensity for an electric dipole at the origin. ঠিক আছে, at this point. It's clear? Hello? Similarly, তুমি এই পয়েন্টের জন্য এটা বের করবে। এটা আর হচ্ছে এখানে 2, থিটা হচ্ছে π/3, আর ফাই হচ্ছে π/8। ক্লিয়ার? Yes, sir.
আর কোনো কোশ্চেন আছে? আমরা আমাদের নেক্সট টপিকসে যাব এখন। আচ্ছা তোমার, হ্যাঁ কোশ্চেন আসবে তোমার, ছোট ছোট কোশ্চেন, 15 মিনিটস এর পরীক্ষা হবে, ছোট প্রবলেমও থাকতে পারে, হ্যাঁ কোশ্চেনও থাকতে পারে। হ্যাঁ না না, ডিরাইভেশন থাকবে না, 15 থেকে 20 মিনিটস এর ক্লাস টেস্ট হবে, 2 থেকে 3টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ প্রবলেম থাকতে পারে, শর্ট কোশ্চেনও থাকতে পারে। তোমাদের ইয়ে আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের সিনিয়রের কাছে, পাইছো তোমরা? 3টা লেকচার ইয়ে পাঠাইছি পিডিএফ। আচ্ছা, আমাদের নেক্সট টপিকস হচ্ছে ম্যাটেরিয়াল ইন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। আমার এই ইয়ে দেখতে পাচ্ছ পাওয়ার পয়েন্টের স্লাইড? আচ্ছা, ম্যাটেরিয়াল ইন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। আমাদের এখানে আমরা 3 ধরনের ম্যাটেরিয়াল আসলে দেখি, একটা হচ্ছে কন্ডাক্টর, ডাইইলেকট্রিক অর ইনসুলেটর, আর হচ্ছে সেমিকন্ডাক্টর। তো আমরা এই দুইটার ইয়ে দেখবো, যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো কন্ডাক্টর থাকে অথবা কোনো ডাইইলেকট্রিক থাকে, অথবা দুইটা লেয়ার যদি থাকে, একটা কন্ডাক্টর আর একটা ডাইইলেকট্রিক, সেখানে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড আসে, তাহলে এই মিডিয়াগুলিতে তাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি তাদের সেটা কিরকম হবে এবং তারা কোন দিকে থাকবে, এই জিনিসগুলি কোন কোন কম্পোনেন্ট থাকবে, এটা আমরা বের করতে পারি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে কন্ডাক্টর। ধরো একটা কন্ডাক্টর যদি থাকে, কন্ডাক্টর ইজ কম্পোজড অফ এ ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রনস অর অ্যাটমস, ঠিক আছে? তাহলে এখন এই একটা কন্ডাক্টরকে তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি থাকে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা কন্ডাক্টর এখানে আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? তা আমরা কি দেখছি, একটা চার্জ যদি থাকে, শুধুমাত্র একটা চার্জ যদি থাকে কোনো ফিল্ডের ভিতরে, তাহলে এখানে কি হয়, চার্জ এক্সপিরিয়েন্স ইলেকট্রিক ফোর্স, ঠিক আছে? সিমিলারলি একটা কন্ডাক্টর যদি এখানে যে অসংখ্য চার্জ আছে, সেই চার্জ গুলো কি হবে, ফোর্স ইয়ে করবে, তাহলে তারা যখন ফোর্স পাবে তখন কি করবে, একটা আরেকটাকে ধাক্কা দিবে, ইলেকট্রন গুলি কি করবে, পুশ ইচ আদার, একটা আরেকটাকে ফোর্স করবে, ঠিক আছে? তাহলে কি হবে, এরকম যদি একটা ফোর্স করে, তাহলে যে কন্ডাক্টরের যে ইলেকট্রন গুলি, চার্জ গুলি, তারা আর থাকবে না, তারা কোথায় আসবে, অন দা সারফেসে আসবে, ঠিক আছে? তা এসে কি করবে, আমরা তো জানি যে ফ্রম ল অফ কনজারভেশন অফ চার্জেস, যে চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড, চার্জ ক্যান নট বি ডেস্ট্রয়েড। তার মানে কি, চার্জ গুলি রিডিস্ট্রিবিউট অ্যামং দেমসেলফ, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াইলো, যে একটা কন্ডাক্টর যদি এখন এরকম কোন ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, যেহেতু চার্জ গুলি পুশ করে সবগুলি একদম সারফেসে আসতেছে, তাহলে ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক চার্জ কি হবে, কিউটা 0 হবে, আর আমরা বলতে পারি ইনসাইড দ্য কন্ডাক্টর চার্জ ডেনসিটি উইল বি 0। আমার কথা বুঝতে পারছো? Yes, sir. ইনসাইড দ্য কন্ডাক্টর চার্জ গুলি কোথায় থাকতেছে, চার্জ গুলি আসতেছে তোমার এই সারফেসে, এখানে চলে আসবে, কিন্তু এখানে কোনো ভিতরে কোনো চার্জ থাকবে না। তো চার্জ ডেনসিটি ইনসাইড দ্য কন্ডাক্টর উইল বি 0। তো ইনসাইড দ্য কন্ডাক্টর চার্জ যদি ডেনসিটি যদি 0 হয়,
তাহলে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি? আমরা তো জানি যে ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু তোমার রো ভি। তাহলে রো ভি যদি 0 হয় তাহলে ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এটা হচ্ছে একটা ডাইভারজেন্স ফ্রি ভেক্টর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যদি এইটা যদি হয় তাহলে দেখা যাবে যে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যেগুলি বেরিয়ে আসবে দ্যাট ইজ নর্মাল। ঠিক আছে, ঠিক এই ফিল্ড লাইনগুলি বেরোবে নর্মাল কম্পোনেন্ট, এখানে ট্যানজেনশিয়াল কোনো কম্পোনেন্ট পাওয়া যাবে না। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি will be inside the conductor, electric field intensity will be 0। ঠিক আছে, তা আমরা আরেকভাবে বলতে পারি যে একটা কন্ডাক্টর হচ্ছে একটা ইকুইপটেনশিয়াল সারফেস। কন্ডাক্টরটা হচ্ছে একটা ইকুইপটেনশিয়াল সারফেস। তুমি কন্ডাক্টরের যে পয়েন্টেই তুমি মিটার ধরো না কেন, ভোল্টেজ উইল বি দা সেম। তো ভোল্টেজ যদি সেম হয় তখন তাদের ভিতরে তো কন্ডাক্টরের ভিতরে তো তাহলে কোনো ভোল্টেজ গ্রেডিয়েন্ট থাকবে না, পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, গ্রেডিয়েন্ট থাকবে না। যদি গ্রেডিয়েন্ট না থাকে আমরা জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। তাহলে এখানে গ্রেডিয়েন্ট যদি না থাকে, ডেল ভি যদি 0 হয় তাহলে এখানে Yes, sir. So we want to find the boundary condition for the air conductor interface. ঠিক আছে, এয়ার কন্ডাক্টর ইন্টারফেসে স্লাইডটা পরে তো দুইটা মিডিয়া আছে। ঠিক আছে, মিডিয়া 1 হচ্ছে এয়ার, মিডিয়া 2 এটা জেড ইজ ইকুয়াল টু 0 তে সেপারেট হচ্ছে। ঠিক আছে, জেড গ্রেটার দেন 0 হচ্ছে মিডিয়া 1 হুইচ ইজ এয়ার, এন্ড জেড লেস দেন 0 হচ্ছে মিডিয়া 2 হুইচ ইজ এ কন্ডাক্টর। ঠিক আছে, আমাদের বলছে দা at the interface মানে at z is equal to 0 তে একটা বাউন্ডারিতে what will be the electric field intensity? ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড যদি এসে পড়ে, ফিল্ড আসবে এখানে E1। ঠিক আছে, এই মিডিয়ার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে E2। ঠিক আছে, তাহলে এই বাউন্ডারিতে কি হবে? এই বাউন্ডারিতে কন্ডাক্টর, কিন্তু বাউন্ডারি z is equal to 0 তে, z is equal to 0 তে অর এট দ্য কমন পয়েন্টে। ঠিক আছে, এটা আমরা বের করতে চাই। এটা বের করার জন্য দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির দুইটা কম্পোনেন্ট, দুইটা মিডিয়ারই। ঠিক আছে, এই তাই না, এই মিডিয়াটা হচ্ছে ট্যানজেনশিয়াল টু দা মিডিয়া, ট্যানজেন্ট টু দা মিডিয়া।
আর এই কম্পোনেন্টটা হচ্ছে নর্মাল টু দা মিডিয়া। সিমিলারলি এটার বেলাও তাই, ইট ইজ ট্যানজেন্ট টু দা মিডিয়া আর দিস ইজ নর্মাল টু দা মিডিয়া। তার মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দুইটা কম্পোনেন্ট, E1 কে আমরা লিখতে পারি E1T, tangential component of electric field intensity 1, and the E1N. This is normal component, মানে এই কম্পোনেন্টটা আর তা আমরা একটা কমন পয়েন্টে আমরা কি হয়, electric field intensity of other media at the common point, ঠিক আছে? তাই এখানে তোমার এটা বের করার জন্য আমরা যদি আমাদের ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স দেখি, আমরা কি দেখছি যে একটা ছিল আমাদের ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ EDL is equal to 0, এটা ছিল which is a KVL। আর ফ্রম দা গস ল ছিল আমরা যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ VDS হচ্ছে Q, or ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ EDS হচ্ছে Q by epsilon, ঠিক আছে? তো আমরা দেখি প্রথমে আমরা যদি এখানে একটা নেই, কন্ট্রোল নেই, A B C D, এটা ক্লোজ কন্ট্রোল। দেখো এই কন্ট্রোলের কি কিছুটা আছে তোমার হচ্ছে মিডিয়া 1-এ, কিছুটা আছে মিডিয়া 2-তে। এই সাইডের লেংথ হচ্ছে সে ডেল ডাব্লিউ, আর এই সাইডের লেংথ হচ্ছে সরি এই সাইডের লেংথ হচ্ছে ডেল এইচ, এই সাইডের লেংথ হচ্ছে ডেল ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এই যে আমরা এটা পাইছি ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ EDL ইজ ইকুয়াল টু 0, তাহলে এই কেজও তো আমরা এটা লিখতে পারি যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ A B C D A, যে A B C D A, ঠিক আছে? A B C D A, that will be equal to 0 স্ট্যাটিক ফিল্ডের জন্য। বুঝতে পারছো? এখন এই ডেল এইচ যদি টেন্স টু 0 হয়, if del H tends to 0, তাহলে দেখো এই পুরাটা যখন এখানকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টাইম দিছিলেন, এখানকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টাইম দিছিলেন, এখানকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টাইম দিছিলেন এই মিডিয়া, এখানকার ইলেকট্রিক ফিল্ড টাইম দিছিলেন। এখন যদি del H tends to 0 যদি 0 হয়, তাহলে এইটার জন্য তো আর আমাদের থাকবে না, থাকবে হচ্ছে এইটা আর এটার জন্য। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি, এটা হলো E2T, আর এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে E12, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, এই যে দেখো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। তাহলে আমরা লিখতে পারি E1T ডেল ডাব্লিউ, আর এখানে দেখো একটা আরেকটার উল্টা দিকে ডিরেকশনটা, মানে এটা যদি পজিটিভ ধরো তাহলে এটা নেগেটিভ, সো মাইনাস E2T ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি if del H tends to 0 হয়, del H tends to 0 means হচ্ছে এটা দা বাউন্ডারিতে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাইতেছি E1T is equal to E2T, ঠিক আছে? এখন যে আমাদের মিডিয়া 2টা হচ্ছে কন্ডাক্টর, আমরা তো পড়ে আসছি একটু আগে যে ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ 0। তা কন্ডাক্টরের ভিতরে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হয়,
তাহলে E2T কি হবে? E2T 0 করে কন্ডাক্টরের জন্য। তার মানে কি E1T ও 0। তাহলে কি দাঁড়াইলো যে এয়ার কন্ডাক্টর ইন্টারফেসে, এটা এয়ার, এটা কন্ডাক্টর, এয়ার কন্ডাক্টর ইন্টারফেসে tangential component of the electric field intensity is 0. এটা আমরা জেনারেল ফর্মে এইভাবে লিখতে পারি। That is the boundary condition. যে এয়ার কন্ডাক্টর ইন্টারফেসে tangential component of the electric field intensity 0. তোমরা যখন কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক্স মডেল সলভ করবা তখন আমরা এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। The air conductor interface tangential component হচ্ছে 0. Is clear? Hello? Hello? জি স্যার। নেক্সট হচ্ছে তোমার গিয়ে নর্মাল কম্পোনেন্ট। তো নর্মাল কম্পোনেন্টটা বের করার জন্য আমরা যদি এখানে একটা গসিয়ান সারফেস ধরি, ঠিক আছে, D1টা হচ্ছে এইটা আর D2টা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এটা নর্মাল কম্পোনেন্ট, এটা নর্মাল ভেক্টর হচ্ছে an, ঠিক আছে, এটাকে D1, নর্মাল কম্পোনেন্ট হচ্ছে D1n, আর এটার জন্য নর্মাল কম্পোনেন্ট হবে D2n আর an2 নর্মাল, এটা an1। তো আমরা কি দেখছি যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিডিএস হচ্ছে কিউ। তো এখানকার চার্জ যদি তোমার এখানে কিউ হয়, এটা সারফেস এরিয়া যদি ড্যালেস হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ইন মিডিয়া 1 D1n, একটার অপোজিট। এটা দেখো, এটা নর্মাল কম্পোনেন্ট উপরের দিকে, এটা নর্মালটা নিচের দিকে। তাহলে আমরা একটাকে যদি পজিটিভ ধরি আর একটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি D1n ড্যালেস মাইনাস D2n ড্যালেস ইজ ইকুয়াল টু কিউ, অথবা আমরা লিখতে পারি D1n মাইনাস D2n হচ্ছে কিউ বাই ড্যালেস। তাহলে কিউটা হচ্ছে এখানে টোটাল চার্জ, তাকে যদি সারফেস এরিয়া দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? সারফেস চার্জ ডেনসিটি পাবো। সো এখানে D1n মাইনাস D2n হচ্ছে রোএস। তো এখন এখানে দেখো যে এর, অথবা আমরা এটাকে লিখতে পারি যে এপসাইলন 1 E1n মাইনাস এপসাইলন 2 E2n, ঠিক আছে। তো আমাদের E2n হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ইন মিডিয়া 2। তো মিডিয়া 2টা তো হচ্ছে কন্ডাক্টর, মিডিয়া 2 হচ্ছে কন্ডাক্টর। মিডিয়া 2 যদি কন্ডাক্টর হয়, আমরা বলছি ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0। তো ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি 0 হয় তাহলে E2n ও 0। তাহলে এখানে কি দাঁড়াইলো? এপসাইলন 1 E1n রো। তাহলে এপসাইলন 1টা কি? এটা তো এয়ার, এপসাইলন 1 এপসাইলন R1 এপসাইলন। যেহেতু এয়ার, তার রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে তোমার এপসাইলন। তার মানে আমাদের এখানে E1n হচ্ছে রো এস বাই এপসাইলন, অথবা আমরা লিখতে পারি D1n ইজ ইকুয়াল টু রো এস, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াইলো যে এয়ার কন্ডাক্টর ইন্টারফেসে নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। এখানে যে সারফেসের যে চার্জ ডেনসিটি থাকবে সেটাই হচ্ছে তার ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। আর নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই এপসাইলন।
আমরা তো সেটাই বলছিলাম যে একটা কন্ডাক্টর যদি স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখা হয়, তাহলে এখানে কন্ডাক্টরের ভিতরে যে চার্জ সেগুলি কোথায় আসবে? সারফেসের উপরে আসবে। এই সারফেসের থেকেই তো কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি লাইনগুলি বেরিয়ে যাচ্ছে। সো দ্যাট ফ্লাক্স ডেন্সিটি উইল বি দা তোমার সারফেস চার্জ ডেন্সিটি। Is clear? So this too is the boundary condition for air conductor interface. Tangential component of the electric field intensity is 0 and normal component of the electric flux density হচ্ছে surface charge density, or normal component of the electric field intensity হচ্ছে surface charge density divided by the permittivity of the air. Clear? Hello? Yes, sir. নেক্সট হচ্ছে তোমার ডাইইলেকট্রিক ইন এ স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। ডাইইলেকট্রিক ইন এ স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, তো ডাইইলেকট্রিক যদি থাকে কোন স্ট্যাটিক, এমনি কি থাকে ডাইইলেকট্রিক যদি হয়, এই ডাইইলেকট্রিকের ভিতরে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। দ্য ইলেকট্রন ইজ বাউন্ডেড ইন দ্য নিউক্লিয়াস, এখানে থাকে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। যদি কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, সেই জন্য কি হয়, ডাইইলেকট্রিকের ভিতর যে কোনো কারেন্ট ফ্লো করে না। যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করো, পটেনশিয়াল অ্যাপ্লাই করো, কিন্তু কোনো তোমার কারেন্ট ফ্লো করে না। যে all dielectric material are composed with a positively charged nucleus surrounded by the negatively charged electron, তার মানে they are এখানে নিউট্রাল। ঠিক আছে, মানে molecules of the dielectric are microscopically neutral। এখন এরকম একটা ডাইইলেকট্রিক যদি কোনো স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসো, you can apply an external strong electric field, তাহলে যেটা হবে এই ইলেকট্রনগুলি কি করবে, there will be a small displacement, তার মানে এখান থেকে চার্জটা একটা বেরিয়ে আসবে, ইলেকট্রনগুলি বেরিয়ে আসবে, বেরিয়ে এসে they will be separated। এই যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস and negatively charged electron, they will be separated by a small distance। that small distance যদি এরকম সেপারেট হয় এরকম, তাহলে এটা কি করলো, একটা ইলেকট্রিক ডাইপোল ক্রিয়েট। ঠিক আছে, this from a electric dipole। তো এরকম অসংখ্য ইলেকট্রিক ডাইপোল তোমার ক্রিয়েট হবে যদি তুমি কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে কোনো স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসো। আমরা এমনি এমনি কি দেখছি, আমরা দেখছি এখানে যে D is equal to epsilon naught times of E। ঠিক আছে, কিন্তু এখানে এটা ফর এ নন ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য, কন্ডাক্টর আর তোমার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এগুলির জন্য, কিন্তু তোমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য ডি হচ্ছে এপসাইলন ই। ঠিক আছে, হ্যাঁ, মানে যেখানে তার পারমিটিভিটি বেশি যে মিডিয়া, তার সেখানে তোমার তার ডেনসিটিও বেশি। ঠিক আছে, তো এখন এরকম ম্যাটেরিয়াল একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসলাম, দেন এরকম ইলেকট্রিক ডাইপোল। তো এই ডাইপোলের জন্য ইউ উইল গেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এডিশনাল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, ইন্টারনাল। তা এখন যদি এরকম হয়, এই যে তোমার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ড যদি তুমি সরায়া নিয়ে যাও, ইফ ইউ রিমুভ দিস ইলেকট্রিক ফিল্ড, তাহলে এক হইতে পারে যে ম্যাটেরিয়ালটা তার আগের অবস্থায় ফিরে যেতে পারে, আগের অবস্থা মানে এই অবস্থায়, অথবা ইট রিমেইনস ইট ইজ দিস স্টেট, দুই রকমই হতে পারে। তো এরকম যদি হয়, when you remove the electric field intensity, the material does not return to its original state, মানে এখান থেকে যদি এই স্টেটে ফেরত না আসে, তখন এই ডাইইলেকট্রিককে আমরা বলবো
polar dielectric, material is polarized, polar dielectric, polar atom. আর যদি এরকম হয় তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো, so you remove this electric field, the material return to its original state, এরকম আবার এই স্টেটে চলে আসছে when you remove electric field, remove P, তখন এইটাকে বলা হবে নন পোলার atoms or non polar dielectric material. Is clear? Hello? Yes, sir. তো এই যে এফেক্টটাকে অ্যানালাইজ করার জন্য মাইক্রোস্কোপিক এফেক্ট অফ দ্য ইনডিউসড ডাইপোল আমরা আরেকটা ভেক্টর এখানে অ্যাড করতেছি, সেটাকে বলা হয় পোলারাইজেশন ভেক্টর। যে ম্যাটেরিয়ালটা তো পোলারাইজড হচ্ছে, ঠিক আছে, পোলারাইজেশন ভেক্টর পি। পোলারাইজেশন ভেক্টর পি ইজ নাথিং বাট এ ডাইপোল মোমেন্ট ডেনসিটি। পি হচ্ছে ডাইপোল মোমেন্ট ডেনসিটি। সে তুমি যদি মনে করো একটা স্মল ভলিউম ডেল ভি, এখানে n নাম্বার অফ অ্যাটম আছে, নাম্বার অফ অ্যাটম, ঠিক আছে। তাহলে যখন ওই ম্যাটেরিয়ালটা স্মল ম্যাটেরিয়ালকে তুমি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসবা, তখন কি হবে, এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ভলিউম। তাহলে স্মল ভলিউম ডেল ভি তে কতগুলি অ্যাটম থাকবে, n টাইমস অফ ডেল ভি। ঠিক এতগুলি ইলেকট্রিক ডাইপোল ক্রিয়েট হবে। এতগুলি ইলেকট্রিক ডাইপোল যদি ক্রিয়েট হয়, পিটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ দ্য kth ইলেকট্রিক ডাইপোল। তাহলে এখানে কে কয়টা ডাইপোল আছে, এরকম n টাইমস অফ ভি, এটার ভি হবে n টাইমস অফ ডেল ভি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ডাইপোলের ডাইপোল মোমেন্ট এরকম যদি এতগুলি n টাইমস অফ ডেল ভি যদি থাকে, তাহলে p1 প্লাস p2 প্লাস p3 এরকম আপ টু তোমার এই পিকে কে হচ্ছে n টু n ডেল ভি পর্যন্ত, ডিভাইডেড বাই, এটা হলো টোটাল ইলেকট্রিক ডিভাইডেড বাই দা ভলিউম। তাহলে এই টোটাল ডাইপোল মোমেন্টকে যে ভলিউম দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এটা কি পাবো, ডাইপোল মোমেন্ট ডেনসিটি। তাহলে এখন দেখো ডাইপোলের মোমেন্টের ইউনিট হচ্ছে কুলম্ব মিটার, আর এই ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেনসিটি আর ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর পি, ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর ইউনিট কি হবে, কুলম্ব পার মিটার স্কয়ার, which is the unit of D, electric flux density. It's clear? তাহলে এই যে তোমার এক একটা ইলেকট্রিক ডাইপোল হচ্ছে, এই প্রত্যেকটা ডাইপোলের জন্য ইউ গেট দ্য ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল, প্রত্যেকটা ডাইপোলের জন্য ইউ উইল গেট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। তো সেটা যদি আমরা দেখি, এবং একটা ডাইপোল যদি থাকে, এই একটা ডাইপোলের জন্য আমরা ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল ভি পেয়ার সিটি পি আর এ আর বাই 4 পাই এপসাইলন 1 বাই আর স্কয়ার, এটা ছিল তোমার ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল। এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। তাহলে এরকম যদি অসংখ্য ইলেকট্রিক ডাইপোল থাকে, তাহলে এখানে কি প্রত্যেকটার জন্য ইউজ গেট দা পটেনশিয়াল। তাহলে টোটাল পটেনশিয়াল যেটা হবে, তাহলে কি সবগুলি সামেশন হবে, ঠিক আছে। এরকম যদি n টাইমস ডেল ভি নাম্বার অফ ডাইপোল থাকে, তাহলে প্রত্যেকটা সামেশন হবে তোমার এটা ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল, ঠিক আছে। তাহলে আমাদের ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল
এখানে দেখো যদি আমাদের ভলিউমটা যদি ডাইপোল মোমেন্ট ডিপি হয় এলিমেন্টাল ভলিউম অফ ডিভি প্রাইম, তাহলে ডিপি হচ্ছে পি টাইমস অফ, পিটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেনসিটি, তাকে ভলিউম দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে পি টাইমস অফ ডিভি, ঠিক আছে, which produce the electric potential, এটা। তাহলে এখানে তোমার পিটা হচ্ছে এইটা, যেহেতু এটা পটেনশিয়াল, এই পিটা হচ্ছে তোমার এই পি টাইমস অফ ডিভি প্রাইমটা হচ্ছে ডিপি। এখানে ছিল ডিভি এলিমেন্টাল হচ্ছে ডিপি এআর বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কয়ার, আর এই ডিপি হচ্ছে পি ডিভি প্রাইম, ঠিক আছে? এখানে বসাইছি। তাহলে টোটালটা যদি বের করতে চাও ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, তো এখানে ভলিউম ইন্টিগ্রেশন করে এটা, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আমাদের একটা হচ্ছে যে ইলেকট্রিক ইকুইভ্যালেন্ট পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি, ইলেকট্রিক পোলারাইজেশন সারফেস চার্জ রো পিএস, পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি। এটা হচ্ছে তোমার এই পোলারাইজেশন ভেক্টরের নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি, আমরা করে আসছিলাম না, ডিএন হচ্ছে রো এস, সেখান থেকে। এবং তোমার তাহলে এই ডিএনটা কি নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এটাই তো ছিল ডিএন। তাহলে এই ক্ষেত্রে যে পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি, তারপরে পোলারাইজেশন ভেক্টরের নর্মাল কম্পোনেন্ট হবে এটা পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি। আর ইকুইভ্যালেন্ট পোলারাইজেশন ঠিক আছে? তাহলে এখানে হ্যালো, Yes, sir. Yes, sir. ওই নেটওয়ার্ক একটু আনস্টেবল। হ্যালো, যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর কি, শোনা যাচ্ছে এখন? স্যার এখন যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমার স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইড দেখতে পাচ্ছ যেখানে আমরা ছিলাম? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম, ঠিক আছে?
হ্যালো, Yes, sir. আচ্ছা নেটওয়ার্ক চলে গেছিল, দেখতে পাচ্ছ স্ক্রিন? আমরা এখানে ছিলাম, ঠিক আছে? Yes, sir. পোলারাইজেশন, ভলিউম, চার্জ, ডেনসিটি। তো এইখানে যদি আমরা এই অ্যাপ্লাই করি, ডাইভারজেন্স থিওরাম যদি অ্যাপ্লাই করি, ডাইভারজেন্স থিওরাম ছিল যে তোমার ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর is equal to the closed surface integral of that vector. তার মানে the closed surface integral of this vector, vector p, তো এটাকে আমরা লিখতে পারি divergence of p over the volume integration, এটা লেখা যায়। আর কিউটা ছিল ভলিউম, পোলারাইজেশন, ভলিউম, চার্জ। তাই পোলারাইজেশন, ভলিউম, চার্জ, ডেনসিটি হচ্ছে রো পিভি ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে টোটাল চার্জ পাবো। সো কিউ কে আমরা লিখতে পারি এটা। সো বোথ সাইড ইউ হ্যাভ এ ভলিউম ইন্টিগ্রেশন, সো ইউ ক্যান অমিট দ্য ভলিউম ইন্টিগ্রেশন। আমরা যদি এখানে ভলিউম ইন্টিগ্রেশন কে যদি অমিট করি তাহলে আমরা লিখতে পারি ডাইভারজেন্স অফ মাইনাস ডাইভারজেন্স অফ পি হচ্ছে রো পিভি, polarization, volume, charge, density. Is clear? Hello? Yes, sir. তাহলে এখানে টোটাল চার্জ যেটা, ঠিক আছে, টোটাল চার্জ এখানে ওভার দ্য সারফেস ইন পোলারাইজেশন, সারফেস চার্জ এ নিয়ে আসি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি, ঠিক আছে, নরমাল কম্পোনেন্ট ওভার ক্লোজ ইন্টিগ্রাল। আর এটাকে লিখতে পারি এই দুইটা অ্যাকচুয়ালি জিরো, আমরা তো তাই পাবো ইয়ের বেলা, ঠিক আছে। সিমিলারলি আমাদের এই ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল, পোলারাইজেশন, ভলিউম, সারফেস পোলারাইজেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি এন্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। তা আমরা যেটা পড়ে আসছিলাম যে ডাইভারজেন্স অফ ডি হচ্ছে গিয়ে রো ভি, নন ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য ডাইভারজেন্স অফ ই হচ্ছে রো ভি বাই এপসাইলন। তো এখন যেটা আমরা পাচ্ছি ফর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য ডাইভারজেন্স অফ ই হচ্ছে 1 বাই এপসাইলন নট। আমরা এখানে দুইটা চার্জ পেয়েছি, একটা হচ্ছে তোমার ইন্টারনাল চার্জ আর একটা হলো এক্সটার্নাল চার্জ। এক্সটার্নাল চার্জ আর একটা হচ্ছে একটা পোলারাইজেশন, ভলিউম, চার্জ ডেনসিটি রো পিভি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি ডাইভারজেন্স অফ ই আর এপসাইলন অফ ই হচ্ছে রো ভি প্লাস রো পিভি। রো পিভি আমরা যেটা পাই আসছি সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ মাইনাস ডাইভারজেন্স অফ পি হচ্ছে রো পিভি। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটা যদি ওই পাশে নিয়ে আসি তাহলে এখানে ডাইভারজেন্স অফ ডি প্লাস ডাইভারজেন্স অফ পি ইজ ইকুয়াল টু রো। তাহলে এটার পরিবর্তে আর এপসাইলন ই লিখতে পারি আমরা, এটাকে এপসাইলন ই। তাহলে এখানে লিখতে পারি ডাইভারজেন্স অফ এপসাইলন ই প্লাস পি is equal to rho b. Now if you compare these two, divergence of d is equal to rho b. That this is equal to d now. So d হচ্ছে তোমার এখন epsilon e plus p. p টা কি ছিল? p টা ছিল হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর।
এবং ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর ডিপেন্ড করে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের উপরে এন্ড ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। পিটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু এপসাইলন নট ই, ঠিক আছে? এবং পি ইজ ইকুয়াল টু চাই এপসাইলন ই। চাইটা হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, এটা গ্রিক ওয়ার্ড, এটাকে বলা হয় ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি এটা ইউনিটলেস, ঠিক আছে? তাহলে এটা যদি তুমি এখন এখানে বসাও তাহলে আমাদের ডি পাওয়া যাবে এপসাইলন নট 1 প্লাস চাই ই। 1 প্লাস চাই এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন আর। তাহলে ডি হচ্ছে তোমার এপসাইলন নট এপসাইলন আর ই। তাহলে এটা হচ্ছে এপসাইলন, ঠিক আছে? তাহলে এপসাইলন আর হচ্ছে 1 প্লাস ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। আমাদের এয়ার এর জন্য ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কত? এয়ার এর ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কত? এয়ার এর, হ্যালো হ্যালো, Yes, sir. এয়ার এর ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কত? এই যে চাইয়ের ভ্যালু কত? এয়ার এর রিলেটিভ পারমিটিভিটি কত? 1। তাই এয়ার রিলেটিভ পারমিটিভিটি যদি 1 হয়, রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে 1 প্লাস চাই, এটা হচ্ছে 1। তাহলে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কত হবে? 0 হবে। বুঝতে পারছো? এয়ার কি কখনো চার্জ হয়? হয় না, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, তোমাদের 15 মিনিটস ব্রেক, ঠিক আছে? আমরা আবার 4টার সময় ক্লাস শুরু করবো। ক্লিয়ার?